মৌসুম শুরু না হতেই ডেঙ্গুতে ২৯ জনের প্রাণহানি। গেল বছরের ভয়াবহ অভিজ্ঞতার পরও প্রতিকার নিয়ে কোনো গবেষণা নেই স্বাস্থ্য অধিদপ্তরের। মেয়েরা আক্রান্ত হওয়ার অনেক পরে হাসপাতালে ভর্তি হয়, পুরুষরা অধিক দ্রুত হাসপাতালে চলে আসে। গবেষণা বলতে যেটা বোঝায় সেরকম হয় না। যে রোগীগুলো ডায়াগনোসিস হবে, প্রতিটা রোগী যেন আমাদের সিস্টেমে আপলোড করে, সেরকম একটা সিস্টেম আমরা অলরেডি তৈরি করেছি। নৈশভোজে ডলার সংকট, র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ভিসা নীতি নিয়ে ডোনাল্ড লুর সাথে আলোচনা। রাজনীতি নিয়ে কথা হয়নি জানালেন সালমান এফ রহমান। খুবই আনন্দিত। আমার বাসার কিছু নাই রে বাবা, আল্লাহর অশেষ দয়া। জলদস্যুর কবল থেকে মুক্ত নাবিকদের ঘরে আনন্দের জোয়ার। এক নজর দেখতে স্বজন পাড়া প্রতিবেশীর ঢল। চেষ্টা করতাম যে ভালো ভালো খবরগুলো দিতে আর কি, খারাপ থাকলেও চেষ্টা করছি যে না ভালো আছি আম্মা। আমাদের সন্তানদের নতুন জীবন যেমন পেয়েছে সেমন আমাদেরও মনে হয় আবার নতুন জীবন শুরু হয়েছে। যেটা গেছে ঈদ, সেটা ঈদ ছিল না। এখন যে আমার ভাই ফিরে পাইছি, আমরা আমাদের বুকে আমার ভাইকে ফিরে পাইছি, এখন ঈদটা ঈদের মতো লাগতেছে আজকে। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি জান্নাতুল কুলি আছি দর্শক আপনাদের সাথে। দেখছিলেন সংবাদের শিরোনাম, দেব বিস্তারিত। মৌসুম শুরু হতে না হতেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এখন পর্যন্ত মারা গেছেন ২৯ জন, যার মধ্যে নারীর সংখ্যাই বেশি। প্রতি বছর ডেঙ্গুতে রেকর্ড সংখ্যক মানুষ মারা গেলেও মৃত্যুহার, কারণ এবং প্রতিকার নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নেই কোনো গবেষণা। তবে তথ্য সংগ্রহের পাইলটিং শুরু হয়েছে বলে দাবি MIS পরিচালকের। পিরোজপুরের ইমন থাকেন রাজধানীর কমলাপুরে। ৩ দিন ধরে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন। জ্বরের তীব্রতায় এখনও টেকা দায়। একই হাসপাতালে ৫ দিন ধরে ডেঙ্গুর সাথে লড়ছেন মুগদার নাজমাও। জ্বর আগেই ছিল, তারপরে আমরা যখন জ্বর অনেক বেশি ছিল, কমতে ছিল না, তারপর আমরা এখানে এনে ভর্তি করছি। ওরা তো বেশি একটা মশা নাই, কিন্তু হঠাৎ করে জ্বর হয়েছে। তারপর আমি বলছে যে আম্মু আমার খুব জ্বর। আমি বলছি তো ডাক্তারের কাছে যান। চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫০০ মানুষ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এর মধ্যে ২৯ জন আর বাড়ি ফিরতে পারেননি। পর্যালোচনায় দেখা যায় আক্রান্তদের ৬০% পুরুষ, অথচ মৃতদের ৫২% নারী। মৃত্যুহারের এই ভয়াবহ চিত্র ছিল গেল বছরেও। এবছর কখনো ডেঙ্গু মুক্ত ছিলাম না। সবসময় সারা বছর আমাদের রোগী ভর্তি থাকতো, ৩-৪ জন করে, সবসময় ৫ জন করে রোগী সবসময় ভর্তি থাকতো। আমার ডেঙ্গু ওয়ার্ড কখনোই শূন্য হয়নি। আফেরেসিস, প্লাজমা, প্লেটিলেট সব দেওয়ার সুযোগ আমার আছে। সিবিসি ২৪ ঘন্টা করার সুযোগ আছে। তারপরেও কিন্তু যেটাকে আমরা বলি ইনএভিটেবল, অনিবার্য, সেই ডেথ আমরা ফেরাতে পারতেছি না। কারণ এখনও কিছু রোগী আসতেছে যারা অনেক দেরি করে বুঝতে পারে যে তার ডেঙ্গু হয়েছে। আগের বছর ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অতীতের সব রেকর্ড ভেঙেছে। যদিও এই দায় রোগীদের উপরই চাপিয়ে আসছে স্বাস্থ্য অধিদপ্তর সহ সরকারি প্রতিষ্ঠানগুলো, অথচ ডেঙ্গু মোকাবেলায় কোনো গবেষণা হয়নি এখনো। তাদের অনেক সময় যে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ পুরুষের তুলনায় কম থাকে জেনেটিক্যালি, সেটা একটা কারণ হতে পারে। মেয়েরা আক্রান্ত হওয়ার অনেক পরে হাসপাতালে ভর্তি হয়, পুরুষরা অধিক দ্রুত হাসপাতালে চলে আসে। গবেষণা বলতে যেটা বোঝায় সেরকম হয় না। যে রোগীগুলো ডায়াগনোসিস হবে, প্রতিটা রোগী যেন আমাদের সিস্টেমে আপলোড করে, সেরকম একটা সিস্টেম আমরা অলরেডি তৈরি করেছি। আমরা অল্প পাবলিক কয়েকটা হাসপাতালে পাইলটিং করছি, তারপরে আমরা সারা দেশে এটা স্কেল আপ করব। এর আগে করোনা আক্রান্তের তথ্য সংগ্রহে সব সরকারি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিকগুলোকে তথ্য দেয়া বাধ্যতামূলক করা হয়েছিল। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের পরে ঢাকা ওয়াশিংটন আস্থার সম্পর্ক আরও গভীর করতে চায় যুক্তরাষ্ট্র। আগ্রহী বাংলাদেশও, জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। রাতে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা বাসভবনে নৈশভোজে অংশ নেন। এ সময় অনানুষ্ঠানিক বৈঠকে আলোচনায় উঠে আসে জলবায়ু পরিবর্তন, বিদ্যুৎ খাত, রোহিঙ্গা সংকট ও শ্রমনীতির অগ্রগতির বিষয়গুলো।
সফরের প্রথম দিনে ব্যস্ততম সময় পার করে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে অংশ নেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মার্কিন প্রতিনিধি দলের সাথে নৈশভোজে ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। নৈশভোজ শেষে গণমাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা। বলেন, বাংলাদেশের সাথে আস্থার সম্পর্ক বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র। নির্বাচনের আগে পরে ঢাকার সাথে যে দূরত্ব তৈরি হয়েছিল তা কমাতেও আগ্রহী ওয়াশিংটন। ইলেকশনের আগ পর্যন্ত, ইলেকশনের পরেও ওনাদের তরফ থেকে একটা রিজার্ভেশন ছিল ইলেকশনের সম্বন্ধে, কিন্তু তারপর প্রেসিডেন্ট বাইডেন যখন চিঠি লেখলেন মাননীয় প্রধানমন্ত্রীকে, সেটার পরেই আমরা ভাবলাম যে না, ঠিক আছে, তারা এখন ইলেকশনটা তারা মেনে নিয়েছে। আমাদের যে আমেরিকান কোম্পানিরা যে এখানে ব্যবসা করছে তাদের পেমেন্ট ডিলে হচ্ছে। এটাও বলেছে যে আমরা কিন্তু বুঝি দ্যাট তোমাদের অর্থনীতি, তোমাদের রিজার্ভসের উপরে একটু চাপ আছে। র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ভিসা নীতি এবং বঙ্গবন্ধুর খুনিদের ফেরত পাঠানো নিয়েও হয় আলোচনা। জলবায়ু পরিবর্তন, বিদ্যুৎ খাত, রোহিঙ্গা সংকট ও শ্রমনীতির অগ্রগতির বিষয়গুলো পায় অগ্রাধিকার। র্যাবের স্যাংশনের কথাটা আমি বলেছি, আর র্যাবের স্যাংশন সাথে সাথে আমাদের রশিদ চৌধুরী যে বঙ্গবন্ধুর খুনির কথাটাও আমরা বলেছি, এদের ফেরত দেওয়ার ব্যাপারে। তো সেখানে সে বলছে কি দুটোই ইস্যু, র্যাব স্যাংশনও এবং খুনিটাকে ফেরত আনার ইস্যুটা তাদের জাস্টিস ডিপার্টমেন্টে এটা আছে। তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত জানান, আলোচনা ছিল বেশ হৃদ্যতাপূর্ণ। আর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, নির্বাচনের পরে এই সফর গুরুত্বপূর্ণ। খুবই চমৎকার একটা এনভায়রনমেন্টে ডিসকাশন হচ্ছে, আলাপ হচ্ছে, এবং তাদের দিক থেকে বিএনপি, রাজনীতি, হিউম্যান রাইটস, ডেমোক্রেসি, নির্বাচন, এগুলো কোনো কিছু নিয়ে কোনো কথা তারা তোলেনি, কোনো আলাপ হয়নি। মূল জিনিসটা যেটা তারা তুলতে চেয়েছে, বাংলাদেশের সাথে, এদেশের মানুষের সাথে, সরকারের সাথে কিভাবে আরো নিবিড়ভাবে তারা আগামী দিনে কাজ করতে পারে। নতুন সরকার গঠনের পরে এই প্রথমবার উনি আসলেন বাংলাদেশে। ইনফরমালি আলাপ হয়েছে, ওনারা আমাদের দুই দেশের সম্পর্ককে আরো এগিয়ে নিতে চান, এইটাই ব্যক্ত করে। বুধবার সচিবালয়ে পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডক্টর হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন ডোনাল্ড লু। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সোমালীয় জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়ে ফেরা নাবিকদের ঘরে এখন আনন্দের জোয়ার। নতুন জীবন ফিরে পেয়ে পরিবারের সাথে যেন পুনর্মিলন হয়েছে তাদের। চট্টগ্রামে নাবিকদের ঘরে এখন আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশীদের ঢল। রান্না হয়েছে পছন্দের সব খাবার। ভয়াল সেসব দিন আর দীর্ঘ উৎকণ্ঠা শেষে সবার ঘরে এখন স্বস্তি। ট্যুর শেষে ঘরে ফেরেন প্রতিবার, তবে এবারের ফেরা অন্যরকম। স্নেহের সন্তান আর মমতাময়ী মাকে জড়িয়ে ধরে এই কান্নাই বলে দেয় এই প্রত্যাবর্তনের মাহাত্ম্য কতটা। সোমালীয় জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়ে চট্টগ্রামের নিজ বাড়িতে ফেরা এমবি আবদুল্লাহর চিফ অফিসারের কাছে এ যেন নতুন এক জীবন, নতুন উপলব্ধি। সবাইকে পেলাম একসাথে, মাকে পেলাম, সবাইকে পেলাম, ফ্যামিলি। তারপরে ওর সাথে বেশি আর কি, ও বেশি ইয়ে করে। চেষ্টা করতাম যে খারাপ কোনো কিছু যেন, খারাপ যাতে কোনো সংবাদ যেন ওরা না শুনে। সো চেষ্টা করতাম যে ভালো ভালো খবরগুলো দিতে আর কি। খারাপ থাকলেও চেষ্টা করছি যে না, ভালো আছি আম্মা, টেনশন করি না। রান্না হয়েছে এই নাবিকের পছন্দের সব খাবার। দলে দলে আসছেন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবরা। আমাদের সন্তানদের নতুন জীবন যেমন পেয়েছে, সেমন আমাদেরও মনে হয় আবার নতুন জীবন শুরু হয়েছে, এরকম লাগতেছে আর কি। এরকম বেশি আনন্দ, সব মিলিয়ে আসলে অনেক অনেক আনন্দ লাগতেছে। ভাইকে ফিরে পাওয়ার এই যে আনন্দ, এই যে আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। প্রতিটা দিন ভাই কিরকম যে গেছে, মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন। আনোয়ারা উপজেলায় নিজ ঘরে ফেরার পথে আরেক নাবিক সাজ্জাদকে বরণ করতে ঢল নামে গ্রামবাসীর। ঘরে ঢুকতেই তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন মা, বাবা ও ভাইয়েরা। এ যেন এক অন্যরকম পুনর্মিলন। সবসময় মনে পড়তো যে শুধু আপনজনদের কথা, মানে এক একটা স্মৃতি, যে বন্ধুর সাথে কাটানো স্মৃতি,
তারপর আত্মীয়র সাথে কাটানোর স্মৃতি, আব্বু আম্মুর সাথে কাটানোর স্মৃতি, ওই স্মৃতিগুলো সবসময় আমাদেরকে নাড়া দিত। এই জিনিসগুলো সবসময় আমাদেরকে মানে মনের মধ্যে এক ধরনের গুমরে মানে আমরা নিজে কাঁদতাম, ওই অবস্থা হয়ে গেছিল। 5 ভাইয়ের মধ্যে তৃতীয় সাজ্জাদ। ঘরে ফেরা উপলক্ষে মা রান্না করেছেন ছেলের পছন্দের মাছ ও বিরিয়ানি। 4 ঘন্টার পরীক্ষা 3 ঘন্টায় শেষ করে ছুটে এসেছেন ছোট ভাই। পাড়া প্রতিবেশীরা তো আছেনই। আমার ছেলে বিরিয়ানি খাইতে ইচ্ছা করে সব সময়, এটা মানে আর যে ওই নদীর পদ্মা মাছ নাই, এগুলা খাইতে মানে ইচ্ছা করে, এগুলা পাক করি। আমার ছেলে আমার কাছে ফিরে আসছে, খুবই আমাদেরকে ভালো লাগতেছে। আল্লাহর রহমত, আমরা এখন খুবই খুশি, খুবই আনন্দিত। ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই আমার ভাইকে আল্লাহর রহমতে পছন্দ করে। কোনোদিন কারোর সাথে দুই কথা হয় না আমার ভাইয়ের। যেটা গেছে ঈদ, সেটা ঈদ ছিল না। এখন যে আমার ভাই ফিরে পাইছি, আমরা আমাদের বুকে আমার ভাইকে ফিরে পাইছি, এখন ঈদটা ঈদের মতো লাগতেছে আজকে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। রাজশাহীতে আজ থেকে শুরু হয়েছে আম সংগ্রহ। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আজ থেকে সকল প্রকার গুটি আম বাজারজাত এবং পরিবহন করা যাবে। এই নিয়ে আরও আমরা জানতে চাই, আমাদের সহকর্মী তারেক মাহমুদ রাজশাহী থেকে যোগ দিচ্ছেন। তারেক, একটু জানাবেন বাগানিরা আম পাড়া আদৌ শুরু করেছে কিনা, মানে বাগানের পর্যায় থেকে আম পাড়া এবং সেগুলো বাজারজাত করার যে ব্যস্ততা শুরু হয়েছে কিনা? কলি, নিশ্চয়ই মধুমাসের যে আজকে যে প্রথম দিন, আজকে থেকে গুটি আম নামানো শুরু হয়েছে রাজশাহীতে, এবং আজকেই মূলত এই গুটি আম নামানোর মধ্য দিয়ে আম চাষিরা, আমি যতটুকু দেখছি যে সকাল থেকে রাজশাহীর বিভিন্ন জায়গায়, আমি এখন রয়েছি রাজশাহীর বানেশ্বর এলাকায়, এই বানেশ্বর এলাকাতে চাষিরা সকাল থেকেই কিন্তু কয়েকটি গাছে আম নামিয়েছেন। বিশেষ করে আজকে গুটি জাতের যে আমগুলো রয়েছে এই রাজশাহী এলাকায়, যেটিকে বলে আটি আম যেগুলো রয়েছে, এই আমগুলো আসলে বিভিন্ন ধরনের হয়। সে আমগুলো নামানো শুরু হয়েছে। এর আগেও প্রায় একটি বাগানে সেখানে কিন্তু আম নামানো হয়েছে, এবং সেই আমগুলো নামিয়ে কিন্তু এখন চাষিরা আরেকটি বাগানে এসেছে। এবং প্রতিবারের মতো কিন্তু জেলা প্রশাসনের যে ঘোষিত ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আম নামানো কিন্তু চলছে, এবং সকাল থেকে আমি দেখতে পাচ্ছি যে রাজশাহীর বিভিন্ন এলাকায় চাষিরা আম নামাচ্ছেন। আজকে যেমন 15ই মে সকল প্রকার যে গুটি জাতের আম সেটি কিন্তু নামাচ্ছে, এবং এরপরে যেমন ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী 25শে মে গোপালভোগ, রানী পছন্দ 30শে মে থেকে খ্রিস্টাপাত, 25শে মে থেকে লক্ষণভোগ, লোকনাথ, 10শে জুন থেকে ল্যাংড়া ভ্যানিলা ম্যাঙ্গো, এবং যেমনটি এই যে নির্ধারিত সময়ের মধ্যে যে আমগুলো নামানো হচ্ছে, এবং অনেক জায়গাতে কিন্তু এই বিশেষ করে রাজশাহীর আম যেহেতু অনেক সুমিষ্ট আম, সেই আমগুলো কিন্তু এখন থেকে রাজশাহীর যে এই বাগানগুলো থেকে রাজশাহীর সব থেকে বড় যে হাট বানেশ্বর হাটে উঠবে, এবং সেই আমগুলো দেশসহ দেশের বিভিন্ন ইউরোপ সহ বিভিন্ন বিদেশেও কিন্তু রপ্তানি করা হবে। কলি, ধন্যবাদ আপনাকে তারেক। দূরপাল্লার বাসে গেটলক সার্ভিস মানছে না কেউই। মহাখালী টার্মিনাল পার হলেই আগের মতো বেপরোয়া চালক হেলপাররা যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছেন, তুলছেন যাত্রী। কাকুলির পর মালিকপক্ষের নজরদারি না থাকায় হযবরল অবস্থা। পুলিশ বলছে সবাই সচেতন না হলে শুধু আইন এবং জরিমানা করে যানজট নিরসন করা কঠিন। আরিফুর রহমান সবুজের রিপোর্ট, ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। যেন এক সিদ্ধান্তেই পাল্টে গেছে মহাখালী বাস টার্মিনাল এলাকার যানজটের চিরচেনা রূপ। আগের মতো সড়কের উপর দাঁড়িয়ে চালক সহকারীদের হাঁকডাক নেই, বাসে ওঠার তাড়াহুড়োও নেই যাত্রীদের মধ্যে। এখানকার চিত্র আগের চাইতে এখন তুলনামূলক অনেক ভালো। জ্যাম কম হওয়ার যে কোনো উদ্যোগে আসলে এটা ভালো। গেটলকে তো অতিরিক্ত যাত্রী নেয় না, সেটা তো খুব আরামদায়ক হয়। তবে মহাখালী পার হয়ে আমতলী কিংবা চেয়ারম্যান বাড়ি আসতেই চালক হেল্পারদের কাঁধে ভর করে সেই আগের ভূত। দাঁড়িয়ে পড়ছে যেখানে সেখানে, তুলছেন যাত্রী। এখানে যে গাড়ি থামানো নিষেধ ভাই, একটা টিকেটের যাত্রী আছে, একটা টিকেটের লোক আছে। কথা ছিল মহাখালী বাস স্ট্যান্ড থেকে ছেড়ে আসা বাসগুলো বনানী পর্যন্ত দাঁড়াবে না কোথাও, চেকিং হবে 4 জায়গায়। প্রথমে কাকলি, পরে কুর্মিটোলা, খিলক্ষেত এবং আবদুল্লাপুরে।
উদ্দেশ্য কাউন্টারের বাইরে যেন যাত্রী তোলা না হয়। কিন্তু কে শোনে কার কথা? কাকলি পার হতেই তৈরি হয় এমন হযবরল অবস্থা। যারা গাড়ি ড্রাইভ করে এরা তো রাস্তায় একটা লোক পেলেও ডাকতে শুরু করে। এরপর ব্রেক করে দেখবেন আমরা 23টা গাড়ি পাইছি, অনিয়ম করছে। আজকে কয়টা পাইছে? 23টা পাইছি। আইন আমরা যেহেতু করেছি, এটা সিঙ্গলে আসতে 2-4 দিন সময় লাগবে। মহাখালী বাস টার্মিনাল থেকে প্রতিদিন যাতায়াত করে 47টি রুটের প্রায় 1200 বাস। মালিক সমিতির দাবি, কিছু চালক এবং যাত্রীর কারণে পুরোপুরি বাস্তবায়ন করা যাচ্ছে না গেটলক সার্ভিস। যাত্রীরা গাড়ি সিগন্যাল দেয় রাস্তায়, তার উদ্দেশ্য হলো টার্মিনাল আসলে তার জেনুইন ভাড়া যেতে হয়। রাস্তায় উঠলে আমি ওই ড্রাইভারের সাথে বার্গেনিং করে 300 টাকার ভাড়া আমি 100 টাকায় যাব। অবশ্য এ নিয়ে কাজ করে যাচ্ছে পুলিশ। আইন না মানায় মামলা হয়েছে অর্ধশতাধিক গাড়ির বিরুদ্ধে। পুলিশ এবং শ্রমিক সমিতি, মালিক সমিতি সবাই মিলে যেহেতু ডিসিশন, এটিতে তাদেরকে বাধ্য করা হবে এবং আমি মনে করি যে এটি শতভাগ কার্যকর হবে। চালকদের বাধ্য করার পাশাপাশি গুরুত্ব দেয়া হচ্ছে যাত্রীদের সচেতনতার উপর। মূলত এই গেটলক সার্ভিস চালু করা হয়েছিল যানজট কমানোর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির জন্য। কিন্তু পেছনের এই চিত্রই বলে দেয় সেই সচেতনতা কতটুকু তৈরি হয়েছে মানুষের মধ্যে। পুলিশ কর্মকর্তারা বলছেন, মানুষের মধ্যে যতক্ষণ পর্যন্ত সচেতনতা এবং চালকদের মধ্যে আইন মানার প্রবণতা না বাড়বে ততক্ষণ পর্যন্ত এই সার্ভিসের সুফল মিলবে না। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। খাগড়াছড়ি এবং রাঙামাটিতে আধবেলা সড়ক ও নৌপথ অবরোধ করেছে ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপ। চিটাগাং হিল ট্র্যাক্স রেগুলেশন বাতিল, রাজা হেডম্যান কারবারি পদবি বিলোপ সহ বিভিন্ন দাবিতে কর্মসূচি পালন করেছে তারা। সকাল থেকে অবরোধের সমর্থনে জেলা শহরের স্বনির্ভর চেঙ্গি ব্রিজ সংলগ্ন সড়ক উপজেলা পরিষদের সামনে পিকেটিং করা হয়। অবরোধের কারণে দুই জেলার অভ্যন্তরীণ সব সড়কের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ছেড়ে যায়নি খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, ঢাকা রুটের পরিবহনও। এতে করে ভোগান্তিতে পড়েছেন পর্যটক সহ সাধারণ যাত্রীরা। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। ঝালকাঠিতে উপজেলা নির্বাচনে উঠান বৈঠকে দোয়াত কলম প্রতীকের প্রার্থী সুলতান হোসেন খান ও তার সমর্থকদের ওপর হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে সদরের কৃতি পাশার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। সুলতান খান সাবেক উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। স্থানীয়রা জানান, আনারস মার্কার প্রার্থী খান আরিফুর রহমানের লোকজন বৈঠকে হামলা চালায়, আর এতে করে অন্তত 20 জন আহত হয়। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একই সাথে সুলতান খানের সমর্থকদের অভিযোগ, সুলতান হোসেন খানকে হত্যার উদ্দেশ্যে আনারসের লোকজন হামলা করেছে। গোপালগঞ্জ সদরে উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 5 জন। রাতে উপজেলার চন্দ্র দিঘলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ওসিকুর পরাজিত প্রার্থী লিয়াকত আলীর সমর্থক বলে দাবি করেছেন তার স্বজনরা। পুলিশ জানায়, ভোটের পর থেকে বিজয়ী প্রার্থী কামরুজ্জামানের সাথে পরাজিত প্রার্থীর সমর্থকদের উত্তেজনা চলছিল। এরই জেরে রাতে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন, আর এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় বিরাজ করছে উত্তেজনা, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে ঝালকাঠি সদর উপজেলার নির্বাচন উপলক্ষে উঠান বৈঠকে প্রতিপক্ষের হামলায় দোয়াত কলমের প্রার্থী সহ কয়েকজন আহতের অভিযোগ উঠেছে। রোগীটা আমি মৃত হয়ে পেয়েছি, আর তার বাম চোখ এবং বাম মাথার দিকে একটা ক্ষতর চিহ্ন ছিল। তো এটা যে যারা নিয়ে আসছে তাদের ভাষ্য মতে যে এটা গুলাগুলির একটা ইয়ে ছিল। 6 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে 60 বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। রাজধানীর মোহাম্মদপুরের আজম রোডে এ ঘটনা ঘটেছে। শিশুটিকে বৃদ্ধ প্রতিবেশী আবুল হোসেন বিভিন্ন সময় ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অন্য প্রতিবেশীরা ঘটনা টের পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ আবুল হোসেনকে হেফাজতে নেয়। প্রতিবেশীরা জানায়, শিশুটির বাবা দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে চিকিৎসাধীন, আর সেই সুযোগে 2 থেকে 3 মাস ধরে আবুল হোসেন এমনটি করে আসছেন বলে অভিযোগ তাদের। অভিযুক্ত আবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছে বলেও নিশ্চিত করেছে পুলিশ। আমাদের এলাকার ভিতরে একটা বৃদ্ধ লোক একটা 5 বছর মেয়েরে
ধর্ষণ করার চেষ্টা করছে, কিন্তু ধর্ষণ করছেও। আমি হাতে নাতেই ধরছি, হাতে নাতে ধরার পরে আমি ওনাদেরকে ফোন দেওয়া আনাইছি। এলাকার লোকজনরা এই ঘটনা শুনে যে ভিকটিম, যে আসামি, তাকে হইলো একটা বাসার মধ্যে আটকে রাখছে। তো ওনারা চাইছিল যে এটা নিজেদের মধ্যে মীমাংসা করে ফেলবে। এখন মহিলার মার সাথে কথা বলতেছে যে এটা মামলা হবে।